ওয়েলকাম টু এলএসএস টিউটোরিয়াল। কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস অনার্সের সকল স্টুডেন্টদেরকে এলএসএস টিউটোরিয়াল চ্যানেলে ওয়েলকাম জানাই। তোমাদের এই ভিডিওটা সিক্স সেমিস্টারের স্টুডেন্টদের জন্য। তোমাদের সিক্স সেমিস্টারের যে জাপানের পেপারটি রয়েছে ডিএসসি B3, সেই পেপারটির একটা গুরুত্বপূর্ণ 10 মার্কসের অ্যান্সার এই ভিডিওর মাধ্যমে শেয়ার করে দেবো। অলরেডি আমি তোমাদের এই পেপারে সাজেশান পোস্ট করে দিয়েছি এবং সাজেশান ধরে কিন্তু অধিকাংশ লং কোশ্চেনের অ্যান্সারও পোস্ট করে দিয়েছি। তা তোমরা যারা এখনও চেক আউট করোনি অবশ্যই চেক আউট করে নাও। এছাড়া তোমরা অনেকেই কমেন্টস করে বলছিলে যে এই প্রশ্নের অ্যান্সারটি শেয়ার করতে, তাই তোমাদের অনুরোধেই আমি কিন্তু এই প্রশ্নের অ্যান্সারটি আজকে ভিডিওর মাধ্যমে শেয়ার করে দেবো। আজকে আমি যে ভিডিওর মাধ্যমে কোশ্চেনটি শেয়ার করব সেটা হচ্ছে তোমাদের মেইজি পুনঃস্থাপন কি জাপানে আধুনিক যুগের সূচনা করেছিল। 10 মার্কসের কোশ্চেন, ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের এই সেমিস্টারের জন্য, ঠিক আছে। এবার আমি অ্যান্সারটি বলছি, তোমরা সরাসরি খাতায় দেখে দেখে নোট ডাউন করে নাও। জাপানের ইতিহাসে এমন কিছু গুরুত্বপূর্ণ মুহূর্ত রয়েছে যেগুলি জাতির ভবিষ্যৎ দিক নির্ধারণে গভীর প্রভাব ফেলেছে। 19 শতকের মাঝামাঝি সময়ে একটি বিস্ময়কর রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক রূপান্তর ঘটে। এটি ইতিহাসে মেইজি পুনঃস্থাপন নামে পরিচিত। 1868 সালে টোকুগাওয়া শোগুনদের দীর্ঘ শাসনের অবসান ঘটিয়ে মেইজি সম্রাট রাষ্ট্র ক্ষমতার কেন্দ্রে ফিরে আসেন। এই পুনঃস্থাপন শুধু এক ব্যক্তির শাসন ক্ষমতার পুনরুদ্ধার ছিল না, বরং এটি ছিল একটি সুপরিকল্পিত রাষ্ট্র নির্মাণ প্রকল্প। এর মাধ্যমে জাপান নিজেকে পশ্চিমা আধুনিক রাষ্ট্রের সমতুল্য করে তুলতে চেয়েছিল। এই পরিবর্তন ইউরোপীয় ঔপনিবেশিক হুমকির প্রতিক্রিয়ায় জন্ম দেয়, যেখানে আধুনিক প্রযুক্তি, শিক্ষা ও সংগঠিত প্রশাসনের অভাবে একটি জাতি পিছিয়ে পড়তে পারে। এই উপলব্ধি থেকেই মেইজি শাসকেরা সমাজ ও রাষ্ট্র ব্যবস্থার আমূল সংস্কারে মনোনিবেশ করেন। প্রথম প্যারাটি বলে দিলাম। এবার দেখো দ্বিতীয় প্যারাটি কী রয়েছে। মেইজি পুনঃস্থাপনের একটি মুখ্য বৈশিষ্ট্য ছিল দীর্ঘমেয়াদী সামন্ততান্ত্রিক শাসন ব্যবস্থার অবসান এবং কেন্দ্রীয় শাসন ব্যবস্থার প্রবর্তন। টোকুগাওয়া শাসনের অধীনে দেশটি বহু হান বা সামন্ত প্রভুদের নিয়ন্ত্রণে বিভক্ত ছিল, যেখানে কেন্দ্রীয় সরকারের ক্ষমতা ছিল নামমাত্র। 1871 সালে হান ব্যবস্থা বিলুপ্ত করে জাপানকে একত্রিত প্রশাসনিক কাঠামোতে নিয়ে আসা হয় এবং সম্রাটের নেতৃত্বে একক ও শক্তিশালী কেন্দ্র প্রতিষ্ঠিত হয়। স্থানীয় ডাইমোদের জমি ও প্রথাগত ক্ষমতা কেড়ে নিয়ে কেন্দ্রীয় সরকার দ্বারা নিয়ন্ত্রিত গভর্নরদের হাতে ক্ষমতা হস্তান্তর করা হয়। এই কেন্দ্রীকরণের ফলে জাতীয় ঐক্য গড়ে ওঠে, যা আধুনিক জাতিরাষ্ট্র গঠনের জন্য অপরিহার্য ছিল। দুটি প্যারা বলে দিলাম। 3 নম্বর প্যারা যাওয়ার আগে বলে রাখি, তোমরা যদি কেউ এই পেপারে নোটস পারচেস করতে চাও তাহলে আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারো। স্ক্রিনে যে আমি হোয়াটসঅ্যাপ নাম্বারটি দিয়ে রেখেছি, তোমরা আমাকে মেসেজ করতে পারো হোয়াটসঅ্যাপে, তাহলে আমি তোমাদের টাইপ করে পিডিএফ আকারে নোটস শেয়ার করে দেবো, ঠিক আছে। তাই তোমরা যারা পিডিএফ আকারে নোটস পারচেস করতে ইচ্ছুক সমস্ত পেপারের, তাহলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। পরবর্তী প্যারা দেখো কী রয়েছে। শুধু রাজনৈতিক নয়, মেইজি পুনঃস্থাপন সমাজ ও অর্থনীতিতেও অভূতপূর্ব পরিবর্তন এনেছিল। 1873 সালের ভূমি সংস্কার আইন অনুযায়ী কৃষকেরা জমির মালিকানা পায় এবং ভূমির ওপর নির্ধারিত কর প্রদান বাধ্যতামূলক করা হয়। এতে সরকারের রাজস্ব বাড়ে এবং একটি সংগঠিত ট্যাক্স ব্যবস্থা গড়ে ওঠে। একই সঙ্গে 1872 সালে জাতীয় শিক্ষানীতির মাধ্যমে বাধ্যতামূলক 6 বছরের প্রাথমিক শিক্ষা চালু করা হয়, যার ফলে শিক্ষার হার দ্রুত বাড়তে থাকে। গাক্কো বা আধুনিক স্কুল ব্যবস্থা চালু করা হয়, যেখানে পশ্চিমা বিজ্ঞান, গণিত ও রাষ্ট্রনীতি শেখানো হতো। নারীদের শিক্ষা, যা পূর্বে সীমিত ছিল, তাও এই সময়ে ধীরে ধীরে বিস্তার লাভ করে। শিক্ষিত নাগরিক তৈরি করাই ছিল এই শিক্ষানীতির মূল লক্ষ্য। তারপর দেখো কী রয়েছে। অর্থনৈতিকভাবে মেইজি যুগ ছিল শিল্পায়নের ভিত্তি স্থাপনের সময়কাল। সরকার নিজ উদ্যোগে ভারী শিল্প কলকারখানা, ইস্পাত উৎপাদন কেন্দ্র, টেক্সটাইল মিল এবং নৌযান নির্মাণ কেন্দ্র গড়ে তোলে, যেগুলো পরবর্তীতে ব্যক্তি মালিকানায় হস্তান্তর করা হয়। এই প্রক্রিয়ায় জাইবাৎসু নামক বৃহৎ শিল্পগোষ্ঠীর উত্থান ঘটে। সরকারি তত্ত্বাবধানে রেলপথ, টেলিগ্রাফ ও ডাক ব্যবস্থা গড়ে তোলা হয়, যা দেশের অভ্যন্তরীণ যোগাযোগ ব্যবস্থাকে আধুনিক করে তোলে। এছাড়াও ব্যাংক, মুদ্রা ও শেয়ার বাজার গঠনের মাধ্যমে একটি সুসংগঠিত শক্তিশালী পুঁজিবাজার প্রতিষ্ঠা হয়। এই উন্নয়নগুলো জাপানকে কৃষি নির্ভর সমাজ থেকে একটি আধুনিক শিল্পগত অর্থনীতিতে রূপান্তরিত করে। তারপরে দেখো কী রয়েছে। আন্তর্জাতিক পরিমণ্ডলেও মেইজি যুগের জাপান এক নতুন পরিচয়ে আত্মপ্রকাশ করে। পশ্চিমা প্রযুক্তি ও সামরিক কৌশল আত্মস্থ করে জাপান সামরিক দিক থেকেও এক শক্তিধর রাষ্ট্রে পরিণত হয়। 1894-95 সালে চীন জাপান যুদ্ধ এবং 1904-5 সালের রুশ জাপান যুদ্ধ, এই দুই জয় জাপানকে আন্তর্জাতিক রাজনীতির এক গুরুত্বপূর্ণ দেশে পরিণত করে। বিশেষত রুশ জাপান যুদ্ধে বিজয়ের মাধ্যমে প্রথমবারের মতো একটি এশীয় রাষ্ট্র যা ইউরোপীয় শক্তিকে পরাজিত করে
এটি বিশ্ববাসীর কাছে জাপানের আধুনিক সামরিক শক্তির স্পষ্ট প্রমাণ। পশ্চিমা শক্তিগুলোর দৃষ্টিভঙ্গিতেও পরিবর্তন আসে এবং জাপানকে সমান মর্যাদার দেশ হিসেবে গণ্য করা হয়। পরবর্তী প্যারা যাওয়ার আগে বলে রাখি, তোমাদের 10 মার্কসের অ্যান্সার মোটামুটি 500 ওয়ার্ডের মধ্যে লিখতে বলা হয়। আমি কিন্তু তোমার যথার্থ শব্দের মধ্যে অ্যান্সারটি কমপ্লিট করার চেষ্টা করি এবং আমি 7 থেকে 8টি প্যারার মধ্যেই অ্যান্সারটি কমপ্লিট করে তোমাদের মধ্যে শেয়ার করি। তাই তোমাদের যদি অ্যান্সারটি একটু বড় মনে হয়, তোমরা কিন্তু খাতায় নোট ডাউন করে নিজেদের মতো সাজিয়ে নিতে পারো, ঠিক আছে? তোমরা যাতে পরিপূর্ণ অ্যান্সারটি এক্সামের খাতায় লিখে আসতে পারো, সেই দিকেই আমি কিন্তু লক্ষ্য রেখে অ্যান্সারটি শেয়ার করি। পরবর্তী প্যারা দেখো কী রয়েছে। মেজি পুনঃস্থাপনের আরেকটি গুরুত্বপূর্ণ দিক ছিল জাতীয়তাবাদ ও আত্মপরিচয়ের চেতনা জাগ্রত করা। এই সময় শিক্ষা ব্যবস্থায় দেশপ্রেম, রাজতন্ত্রের মহিমা ও শৃঙ্খলার গুরুত্ব শেখানো হয়। সম্রাটকে দেবতুল্য হিসেবে উপস্থাপন করা হয়, যার মাধ্যমে জনগণের মধ্যে জাতীয় ঐক্য ও আনুগত্য গড়ে তোলা হয়। 1889 সালে প্রণীত মেইজি সংবিধানের মাধ্যমে জাপান একটি সাংবিধানিক অথচ রাজতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়। এই সংবিধানে সম্রাটকে শাসনের উৎস ও সর্বময় কর্তৃত্ব হিসেবে ঘোষণা করা হয়। যদিও একটি সংসদ ও মন্ত্রিসভা গঠনের কথা বলা হয়, এটি জাপানে আধুনিক রাজনৈতিক কাঠামোর ভিত্তি স্থাপন করে। তারপরে দেখো, এই পুনঃস্থাপন কেবল রাজনৈতিক ঘটনার নাম নয়, এটি ছিল জাপানের পূর্ণাঙ্গ সামাজিক, অর্থনৈতিক এবং সাংস্কৃতিক রূপান্তরের সূচনা। পুঁজিবাদী অর্থনীতি, কেন্দ্রীয় প্রশাসন, আধুনিক শিক্ষা এবং শক্তিশালী সামরিক ব্যবস্থার সমন্বয়ে গঠিত এক নতুন জাতি হিসেবে জাপান নিজেকে উপস্থাপন করে। এই রূপান্তরের পিছনে মেইজি নেতৃত্বের দূরদৃষ্টি, পশ্চিমা দেশগুলো থেকে শিক্ষা গ্রহণের মানসিকতা এবং জাতিকে একটি সম্মানজনক স্থানে নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল। ইতিহাসবিদ অ্যান্ড্রু গর্ডন এ প্রসঙ্গে বলেন, মেইজি পুনঃস্থাপন ছিল একটি পরিকল্পিত রূপান্তর, যার মূল লক্ষ্য ছিল জাতিকে বিশ্বমঞ্চে সম্মানজনক অবস্থানে নিয়ে যাওয়া। সুতরাং বলা যায়, মেইজি পুনঃস্থাপন নিঃসন্দেহে জাপানে আধুনিক যুগের সূচনা করেছিল। এর মধ্যে দিয়ে জাপান একাধারে রাজতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা করে, আবার সেই রাজতন্ত্রের নেতৃত্বে সমাজ, অর্থনীতি ও সংস্কৃতিকে আধুনিকীকরণ করে। এটি একটি বিস্তৃত রাষ্ট্র নির্মাণ প্রকল্প হিসেবে কাজ করে, যার মাধ্যমে জাপান এক সামন্ততান্ত্রিক সমাজ থেকে একটি সংগঠিত, শিল্পায়িত এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত আধুনিক জাতিরাষ্ট্রে পরিণত হয়। মেইজি পুনঃস্থাপন ছিল সেই ভিত্তি, যার ওপর দাঁড়িয়ে জাপান আজকের উন্নত ও প্রযুক্তি নির্ভর রাষ্ট্রে পরিণত হয়েছে। তাহলে আমি তোমাদের সম্পূর্ণ অ্যান্সারটি শেয়ার করে দিলাম। তোমরা অবশ্যই খাতায় দেখে নোট ডাউন করে নাও এবং তোমরা পরবর্তী কোন ভিডিও চাও বেশি বেশি কমেন্টস করে জানাও। আমি কিন্তু এক্সামের আগে তোমাদের অ্যান্সারগুলি তোমাদের মধ্যে শেয়ার করে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? আর যারা নতুন এসেছো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে।